তো আমি দেখে এলাম রাশ এবং সেই সিনেমাটা নিয়ে এখন কথা হবে। গল্পটা তোমাদেরকে একটুখানি ছোট্ট করে বলি। সোমনাথ এমন একজন ছেলে যার জীবনের সমস্ত সিদ্ধান্তই তার বাবাই নেয় এবং সে এখন চাকরিতে প্রমোশন পেয়ে সে ক্যানাডায় চলে যাবে, কিন্তু চলে যাওয়ার আগে তার মনে হয় যে সে তার গ্রামের বাড়িতে গিয়ে তার দিদার সাথে সে একবার দেখা করে আসবে, অবশ্যই বাবাকে না জানিয়ে। এবং এই একটা সিদ্ধান্ত সোমনাথের জীবন কি করে বদলে দেয় সেই নিয়েই হচ্ছে গিয়ে রাশ সিনেমাটার গল্প। আমি যেটুকুনি বললাম সেইটুকুনি ট্রেলারের মধ্যেও খুব ক্লিয়ার কিন্তু ছিল। ওকে, তো খুব একটা বেশি স্পয়লারের মধ্যে কিছু নেই। অ্যাকচুয়ালি এই সিনেমাটার মধ্যে প্রচুর এলিমেন্ট রয়েছে যেগুলো নিয়ে অনেক ইনডেপথে বা ডিটেলসে কথা বলা যায়, কিন্তু সেটা তাহলে রিভিউ থাকবে না। আমরা এখানে যেহেতু রিভিউ করতে এসেছি তাই চেষ্টা করব আমি রিভিউ করার। প্রথমেই আমি যদি সিনেমার সব থেকে যে মেইন অ্যাসপেক্ট গল্প নিয়ে কথা যদি বলি, এত সরল সাধারণ একটা গল্প এবং গল্পটা এত মর্মস্পর্শী, এত হৃদয়স্পর্শী একটা গল্প যে কেউ এটার সাথে রিলেট করতে পারবে। এবং নস্টালজিয়া, দেখো সিনেমাটার নাম কিন্তু শুধুমাত্র রাশ নয়, রাশের তলায় একটা কথা লেখা আছে, হারিয়ে যাওয়া মানুষদের গল্প। সোমনাথ বিক্রমের ক্যারেক্টারটা যখন মানিকপুর তার গ্রামে গিয়ে যখন পৌঁছায় তখন আমরা মাল্টিপল ক্যারেক্টারের সাথে গল্পের মধ্যে থ্রু আউট আমাদের আলাপ হয় এবং প্রত্যেকটা ক্যারেক্টারের কিছু না কিছু ক্রাইসিস রয়েছে, সেগুলো গল্পের শেষে গিয়ে যেভাবে ক্লোজার পাবে সেটা দেখার মতো। এবং সাধারণত এরকম অনসাম্বল কাস্ট নিয়ে কোনো ফিল্মের গল্প বা স্ক্রিপ্ট লেখা কিন্তু খুব সহজ ব্যাপার কিন্তু নয়, কিন্তু ডিরেক্টর যদি বুদ্ধিমান যদি হন এবং পাকা রাঁধুনির মতো যদি জানেন যে কোনটা কতটা কিভাবে, তাহলে পরে ভাই সেই গল্প কিন্তু ইজিলি কিন্তু দাঁড় করিয়ে দেওয়া যায়। আপনারা যখন সিনেমাটা দেখবেন এতগুলো ক্যারেক্টারের জন্য আপনার কিন্তু কখনো ওভার ক্রাউডেড কিন্তু মনে হবে না, বা আপনার মনে কিন্তু সিনেমা শেষ হয়ে যাওয়ার পর কোনো প্রশ্ন থাকবে না যে এই ক্যারেক্টারটার যে কি হলো তাহলে দেখানো হলো না। প্রত্যেকটা ক্যারেক্টার আর্ক, প্রত্যেকটা সাব প্লট ফুলফিল কিন্তু করা হয়। মেইন প্লটের সঙ্গে সঙ্গে সাব প্লটগুলো দিব্যি দিব্যি চলতে কিন্তু থাকে এবং সেগুলো খুব সুন্দরভাবে ইন্টারকানেক্টেড। ওকে, একটা ফ্যামিলি মানে কি অনেকগুলো লোক, তো প্রত্যেকটা লোকের সাথে সবার সাথে কিছু না কিছু কানেকশন আছে। একটা জায়গাতে যদি টান যদি পড়ে বাকিগুলো রিয়াক্ট করবে, ঠিক আছে। এইরকম একটা ইন্ট্রিকেট গল্প লেখার জন্য ভাই যথেষ্ট পেশেন্সের দরকার হয় এবং ফার্স্ট হাফ অত্যন্ত ভালো। সিনেমাটার ফার্স্ট হাফের যে গল্প বিরতি অবধি অত্যন্ত ভালো। সেকেন্ড হাফে গিয়ে কিছু জায়গা স্ট্রেচ মনে হলেও হতে পারে, কিন্তু ওই স্ট্রেচটা যেটা মনে হয় না সেটা আমার মনে হয় গল্পের থেকে অনেক বেশি এডিটিং নিয়ে ফিক্স করা যেত, যেটা একদম লাস্টে গিয়ে কাইন্ড অফ করা হয়ও, যে ভয়েস ওভারের মাধ্যমে কিছু ক্যারেক্টারে গিয়ে দেখিয়ে বুঝিয়ে দেওয়া হয় যে এইরকমভাবে কিন্তু তাদের পরিণতি তারপর এই কিন্তু হয়েছিল। এবং প্রচুর মজার এলিমেন্ট রয়েছে, ঠিক আছে। এখানে কবির সিং এর যে ফিল্ম, ঠিক আছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার, সেটাকে একটা জায়গাতে ঠোকা হয়েছে। এখন পোস্ট কবির সিং পোস্ট অ্যানিমেল সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে বা তার সিনেমাকে অনেক জায়গা দিয়ে পোক করা হয়। এইখানে খুব ইন্টেলিজেন্ট ওয়েতে পোক করা হয়েছে, কিন্তু যেই ক্যারেক্টারটার জন্য পোকটা করা হয়েছে সে আদৌ কবির সিং এর মতো ক্যারেক্টার কিন্তু নয়, সে অ্যাকচুয়ালি প্রবলেম্যাটিক একটা ক্যারেক্টার। এবার এখানে কোয়েশ্চেন আসতে পারে তাহলে কবির সিং কি প্রবলেম্যাটিক নয়, কিন্তু আমরা এখানে রাশের রিভিউ করতে এসেছি। যাই হোক, তো আমি এটাই বলবো যে গল্পর যে এই যে পুরো রাউন্ড যে ব্যাপারটা, যে আমি শুরুতে যে ক্রাইসিসগুলো তৈরি করছি এতগুলো ক্যারেক্টারের সাথে আমি আলাপ আলোচনা করানোর পরে যে পুরো ফুল ক্লোজার ফুল সার্কেল যেটা হয় সেটা কিন্তু কমপ্লিট কিন্তু হয়েছে। পারফরমেন্সের কথায় আমি যদি আসি তাহলে অনুসুয়া দেবী অথবা অনুসুয়া ম্যাডাম অভূতপূর্ব। একটা সিন আছে, তিনি তার পরম প্রিয় একজন মানুষকে বহুদিন বাদে পেয়ে তাকে উনি নিজের হাতে খাইয়ে দিচ্ছেন, ওইখানে তার চোখের মুখের অভিব্যক্তি এবং কান্না আসছে কিন্তু কান্নাটাকে আটকে, চোখের জল আটকে উনি খাইয়ে দিচ্ছেন এবং ওই কান্নাটা কিন্তু দুঃখের কান্না না, খুশির কান্না। কি অভিব্যক্তি ভাই, তুমি দেখে তুমি কেঁদে ফেলবে। আমি একজন বড় অ্যাক্টরের একটা ইন্টারভিউতে একবার দেখেছিলাম যে তুমি নিজে কাঁদবে না, তুমি নিজে না কেঁদে দর্শককে তুমি কাঁদাবে, যেটা ক্রিশ্চিয়ান বেল খুব ভালো করতে পারে। ইকুইলিব্রিয়াম ফিল্মটা দেখেছেন কিনা আই ডোন্ট নো, তো বড় বড় অ্যাক্টর এই জিনিসটা করতে পারে। তো অনুসুয়া ম্যাডাম ভাই বড় বড় অ্যাক্টরদের সমকক্ষ কি, তাদের থেকেও বড়। ওনার ডায়ালগ ডেলিভারি, ওনার বডি ল্যাঙ্গুয়েজ এবং রিগ্রেট বা কোনো কিছু এক্সপ্লেন করা, ঠিক আছে, বা কোনো কিছু উত্তর দেওয়া বা যন্ত্রণা চেপে কথা বলা, অনুসুয়া ম্যাডাম জাস্ট অসাধারণ।
এরপরেই যেই দুজন অভিনেতা তোমার নজর টানতে বাধ্য, শঙ্কর দেবনাথ এগেন এবং একেন বাবু অনির্বাণ চক্রবর্তী। অনির্বাণ চক্রবর্তী ভটভটি সিনেমাতে, মানে তথাকথিত আগের ফিল্মটাতেও ছিলেন, সেখানে উনি একটা অ্যাসাসিনের চরিত্রে অভিনয় করেছিলেন। আর এখানে এমন একটা ভোলে ভালা মানুষ যে জীবজন্তু ইভেন কি পোকামাকড়ের সঙ্গে সে কমিউনিকেট করে। ওকে, এত দুর্দান্ত ক্যারেক্টার না, এবং আপনি এরকম ক্যারেক্টার রিয়েল লাইফে আপনি দেখেছেন, এইরকম আপন ভোলা আত্মভোলা লোক আপনি কিন্তু দেখেছেন, ঠিক আছে? তো ভীষণ সুন্দর। দেন শঙ্কর দেবনাথ, এবং শঙ্কর দেবনাথের ক্যারেক্টারটাকে অ্যাকচুয়ালি কমেডির অ্যাসপেক্টে ইউজ করা হয়, কিন্তু এই কমেডির পেছনে একটা ট্র্যাজেডি রয়েছে, সেটা যখন রিভিল করা হবে। আমি শুরুতে বললাম না যে গল্পটার মধ্যে প্রচুর পজিটিভ এলিমেন্ট রয়েছে, ভরে ভরে কথা বলা যায়। এই শঙ্কর দেবনাথের পুরো ক্যারেক্টার আর্কটা আপনারা খালি দেখবেন, এবং লাস্টে গিয়ে আপনার চোখে জল আসবেই। প্রচুর মহিলা চরিত্র রয়েছে এখানে, ঠিক আছে? বাড়ির চক্রবর্তী ফ্যামিলিতে তাদের অনেকগুলো ছেলে এবং তাদের অনেকগুলো বউ এবং তাদের নাতি নাতনি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? মহিলা চরিত্রে প্রচুর মানুষজন ছিলেন, যারা প্রত্যেকে ভালো অভিনয় করেছে। আপনার না 2 ঘন্টা 30 মিনিট মনে হবে। রাইটিং এবং ক্যারেক্টারগুলোর মধ্যে কোঅর্ডিনেশন এত ভালো, আপনার মনে হবে যে আপনি এই পরিবারটার সঙ্গে এই বাড়িতে আপনি রয়েছেন, এই ফিলটা আপনি কোথাও না কোথাও গিয়ে করতে পারবেন। এবং প্রত্যেকটা পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করেছে, যত ছোট বা যত বড়ই তাদের চরিত্রের দৈর্ঘ্য হোক না কেন, তাদের পারফরমেন্স এত ভালো। বিশেষ করে ভাই বোনগুলো, পরবর্তী জেনারেশন ভাই বোনগুলোর মধ্যে কেমিস্ট্রি এত ভালো, কখনো আপনার কিন্তু মনে হবে না যে এখানে এর অভিনয়টা ফিট কিন্তু বসছে না, ঠিক আছে? আলাদা করে আমাকে বলতে যদি হয়, দেবলীনা বিক্রমের অপোজিটে যিনি অভিনয় করেছেন, বিক্রমের ছোটবেলার প্রেম, ঠিক আছে ভাই, আমার নতুন ক্রাশ। এবং বিক্রমের সাথে তার যখন বহু বছর বাদে প্রথমবার দেখা যখন হচ্ছে, তার চোখের অভিব্যক্তি ভাই, মানে আমি ঘরে একা বসে সিনেমাটা দেখলে তখন আমি পজ করে একটা সিগারেট ধরিয়ে ওই এক্সপ্রেশনের দিকে খানিকক্ষণ আমি তাকিয়ে থাকতাম। দেবলীনা মণ্ডলের অভিনয় এবং এই যে বিরহ যে ব্যাপারটা না, যে আমি একটা মানুষকে ভেবেছি আমি হারিয়ে ফেলেছি, বাট হঠাৎ করে সে সামনে এসে দাঁড়িয়ে আছে, এবং তার মনের মধ্যে অনেক অভিমান জমে রয়েছে, ঠিক আছে? অভিমান, এবং সে হতবাক কাইন্ড অফ, ঠিক আছে? এদিকে তার ভালোও লাগছে, এগুলোর মিক্সচার হয়ে যে ফিলিংসটা এটা তৈরি হয়, দেবলীনা মণ্ডল যেভাবে ফুটিয়েছেন মুখে, ভাই অ্যাবসলিউট ক্রাশ ম্যাটেরিয়াল। ওকে, এবং এই পুরো গল্পের মধ্যে এই রোম্যান্সের যে অ্যাসপেক্টটা রয়েছে, ঠিক আছে? ছেলেবেলার হারানো প্রেম, ভাই আমি ওল্ড স্কুল প্রেমের জন্য এমনিতেই আমি মানে টাল খেয়ে যাই। ওল্ড স্কুল প্রেম টাইপের যে ইয়েগুলো রয়েছে, সেখানে এটা এত সুন্দরভাবে প্রেমটাকে বিল্ড আপ করা হয়েছে যে ভাই প্রশংসা করতে হয়, ঠিক আছে? এবং পারফরমেন্সের মধ্যে আরও কারোর কথা যদি বলি, তো দেবাশিস দা রয়েছেন, ভালো অভিনয় করেছেন, যেটুকু চরিত্র উনি আছেন। রণজয় বিষ্ণু, তার যে চরিত্রটা, সেই চরিত্রটা খুব ওয়েল রিটেন, ছোট্ট একটা ক্যারেক্টার, খুব ওয়েল রিটেন একটা ক্যারেক্টার, এবং সেও কিন্তু তার ক্যারেক্টারটাকে প্রপারলি ফুটিয়ে তুলতে কিন্তু মানে কিন্তু হয়েছে। এবং বাকি সবার অভিনয় মোটামুটি ভালো। সব থেকে মেজর বুস্টিং ফ্যাক্টর এই ফিল্মটার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক আর গান, বিশেষ করে গানের ইউসেজ এত ভালোভাবে গানগুলোকে প্লেস করা হয়েছে একটা সিকোয়েন্সের ইমোশনকে বোঝানোর জন্য, বা একটা ক্যারেক্টারের যখন আমরা জাম্প করে যখন ক্যারেক্টারটার কিছুদিনের প্রোগ্রেশন যখন দেখব, তার মাঝখানে এমন সুন্দরভাবে গান ইউজ করা হয়েছে। এবং গানের ভিজুয়ালাইজেশন যেগুলো, ওই লোকেশনটা, মানিকপুর লোকেশনটা, ওই গ্রামটা, ওই বাড়িটাকে সিনেমাটোগ্রাফার যেভাবে ক্যাপচার করেছে, এবং কিছু স্টিল ফ্রেম শট রয়েছে যখন কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো গল্প বলা যখন হচ্ছে, দুর্দান্ত ভাই। সিনেমাটার লুক অ্যান্ড ফিল খুব মানে প্রিমিয়াম বলতে আমার কিরকম অদ্ভুত লাগে, কিন্তু লুক অ্যান্ড ফিলটা একটা সিনেমার লুক অ্যান্ড ফিল যেরকম হওয়া উচিত ঠিক সেরকম। আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য একটুখানি বলি, গত বছর এটা আমাদের গপ্প বলে শাশ্বত চ্যাটার্জি আর অপরাজিতা একটা ফিল্ম এসেছিল, একেবারেই সিনেম্যাটিক লুক অ্যান্ড ফিল নয়। ওটা যে সিনেমা সেটা দেখে মনে পর্যন্ত হয় না, ওটা যে একটা সিনেমা দেখছি ওটা মনে পর্যন্ত হয় না। ওকে, আমি এই বছরে যতগুলো বাংলা সিনেমা দেখেছি, লুক অ্যান্ড ফিলের দিক থেকে আমি যদি বলবো, তাহলে এই সিনেমাটা কিন্তু যথেষ্ট ওপরের দিকে কিন্তু থাকবে। সিনেম্যাটিক যে ফ্রেমিং, শুধুমাত্র ক্যামেরা ওয়াইড
করে দিলেই বা ক্লোজ আপ দিয়ে দিলেই তো আর ফিল্ম ক্যামেরায় শ্যুট করলেই তো সিনেম্যাটিক তো হয়ে যায় না। ফ্রেমিংয়ের একটা গুরুত্ব রয়েছে, এবং এই সিনেমাতে যেরকম ফ্রেমিং করা হয়েছে, কোনো ক্যারেক্টার চলে যাচ্ছে, কোনো গাড়ি পাস করছে, কেউ কথা বলছে, আমি আয়নার মধ্যে দিয়ে তাকে ধরছি, বা দুটো ক্যারেক্টার কথা বলছে, আমি ওয়াইড অ্যাঙ্গেল শট নিচ্ছি তাদের বডি বরাবর, প্রচুর শট ভ্যারিয়েশন রয়েছে, এবং ফ্রেমিংগুলো ভাই কাঁচের মতো, ঠিক আছে। ঠিক সেরকম টপ নচ হচ্ছে কি কালার গ্রেডিং, বিশেষ করে দিনের বেলার কিছু কালার গ্রেডিং রয়েছে, যে দুটো ক্যারেক্টার একটা বাগানে একটা ভাঙাচোরা বাড়ির মধ্যে ঢুকছে, সেখানে আলো কিরকম ভাবে পাস হচ্ছে, ওকে, কালার গ্রেডিং দুর্দান্ত, অত্যন্ত। আপনি যত ভালো পর্দায় দেখবেন, আই শুটিং এক্সপিরিয়েন্স আপনাকে তত ভালো দেবে। আবহ সঙ্গীত অসাধারণ। মেন যে আবহ সঙ্গীত, যেটা সিনেমার মধ্যে মাল্টিপল টাইম ইউজ করা হয়, সেটার প্রচুর ভ্যারিয়েশন রয়েছে, এবং গানগুলো প্লেসমেন্ট এত সুন্দর, গান থেকে আবহ সঙ্গীত, আবহ সঙ্গীত থেকে গান, এই ট্রানজিশনগুলো যখন হচ্ছে, তখন আপনার কোথাও গিয়ে আধা ক্যাচরা, কোথাও গিয়ে ফিল কিন্তু হয় না। সিনেমাটা কিন্তু বড়, 2.5 ঘন্টার একটা কিন্তু ফিল্ম, ওকে। তো কোথাও গিয়ে আপনাকে এক মুহূর্তের জন্য সিনেমার বাইরে কিন্তু আসতে দেবে না, ফুল টাইম আপনাকে কিন্তু এনগেজ করে রাখে, ওকে। সর্বশেষে আমি এই কথাটা বলবো, আমি এই সিনেমাটা খুব এনজয় করেছি, তবে একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু রয়েছে। সেই নেগেটিভ পয়েন্টটা হচ্ছে গিয়ে যে কি, কোথাও গিয়ে আমার মনে হয়েছে, আমরা সবাই বলি না যে সিনেমাটা বড় হয়ে গেছে, এডিট করে আর একটুখানি কম হলে পর ভালো হতো, আমার মনে হচ্ছে যে এখানে কিন্তু কোনো অতিরিক্ত পোর্শন ছিল না যেটাকে এডিট করে বার করতে হবে। রেদার এতগুলো ক্যারেক্টার যদি না হতো ভালো হতো, ঠিক আছে। অনেকগুলো সাবপ্লট চলে, যেই সাবপ্লটগুলো অ্যাকচুয়ালি এই পরিবারের মধ্যে ইউনিটি কোথায় আর ভাঙন কোথায় আর ক্যারেক্টারগুলো কোথায় গিয়ে আলাদা, সেগুলো এস্টাবলিশ করে। এবার অনেকটা বড় ফ্যামিলি যদি একটু ছোট হতো, তাহলে কিছু কিছু সাবপ্লট হয়তো বাদ হতো, তাহলে সিনেমার লেন্থ কিন্তু কম হতো, ওকে। এবার এতগুলো চরিত্রকে নিয়ে এই রান টাইমটা জাস্টিফাই করে, এবং যেরকম ভাবে প্লটটা সাজানো হয়েছে, আমার খুব একটা বেশি অসুবিধা হয়নি। কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছে আরেকটু ছোট যদি হতো, তাহলে মানুষের হয়তো আরেকটু ভালো, কারণ লাস্টের দিকে আমার মানুষজনের মনে হচ্ছিল যে এবার সবাই জানে যে এন্ডিংটা কি হবে, এবং লোকে সেটার জন্য অপেক্ষা করছে, ওকে। এবং এই সিনেমার শেষে একটা নেগেটিভ ইমপ্রেশন আমার থেকে যায়, একটা সার্টেন ক্যারেক্টার, এটা স্পয়লার হয়ে যাবে বলে আমি বলছি, একটা সার্টেন ক্যারেক্টার একটা সার্টেন সিদ্ধান্ত একটা নেয়। এবার আমরা তো শ্রমজীবী ক্যাপিটালিস্ট মানুষ, ঠিক আছে, এবং সেখানে গিয়ে আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে আচ্ছা ভাই, ও তো এই কাজটা করে তো ফেললো, এবার ওর লাইফটা চলবে কি করে, ওর সোর্স অফ ইনকাম কি হবে। আজকাল আমাদের এখানে বিভিন্ন রকম ডিরেক্টরের বিভিন্ন রকম পলিটিক্যাল আইডিওলজিস থাকে, সেগুলো নিয়ে কথাবার্তা হয়। এখন দেখুন, প্রত্যেকটা মানুষ পলিটিক্যাল মানুষ, এবং বিশেষ করে প্রত্যেকটা ছেলেদের তো একটা পলিটিক্যাল আইডিওলজি থাকেই, ঠিক আছে। এবার পলিটিক্যাল আইডিওলজি কি তুমি মানে জোর করে মানুষের মুখের মধ্যে ঠুসে দিচ্ছ? তোমার মানে তুমি কি তোমার জিনিসটাকে কি ইম্পোজ করতে চাও কারোর উপরে, ঠিক আছে, প্রোপাগান্ডা আমরা যেটাকে বলি, ওকে, নাকি তুমি তোমার বক্তব্যটা তুলে ধরলে, কেউ এগ্রি করলো, কেউ এগ্রি করলো না। এবার তথাকথিত এমন একজন ফিল্ম মেকার, আমি জানি যে তিনি একজন কমিউনিস্ট মানুষ, তার ভটভটির মধ্যেও কিছু অ্যাঙ্গেল ছিল, ওই ধরনের কিছু স্টোরি এলিমেন্ট ছিল, যেখানে বিপ্লব বিদ্রোহ এসব নিয়ে কথাবার্তা হয়, এখানেও কিন্তু রয়েছে। এবার আমি পলিটিক্যাল আইডিওলজিতে ম্যাচ না করতে পারি, কিন্তু তার বক্তব্য তুলে ধরার যে ভঙ্গিমা, সেটা খুব সুন্দর। তার মধ্যে কিন্তু কোনো প্রপাগান্ডা নেই, আমি যে বিশ্বাসে দাঁড়িয়ে রয়েছি সেই বিশ্বাসটা আমি শুধুমাত্র তুলে ধরছি। তুমি এগ্রি করো কি না করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি তোমার মুখে ঠুসে দিচ্ছি না যে না ভাই এটাই ঠিক, এটাই ব্যাপার, এটাই রিয়ালিটি, ওকে। তো আমার মনে হয় যে রাশ অত্যন্ত ভালো একটা সিনেমা, যেটা আমি একা গিয়ে দেখেছি, এবং আমার মা ফেরত আসার পরে মাকে নিয়ে একবার আমার যাওয়ার ইচ্ছা আমার আছে। এবং এই মুহূর্তে যত সিনেমা চলছে, এই সপ্তাহে যা সিনেমা বেরিয়েছে, আমি 4খানা সিনেমা দেখেছি এখনো অবধি, তার মধ্যে রাশকে তো আমি একদম ওপরে রাখবো। স্টোলেন আর রাশ, এই দুটো সিনেমা আমার জন্য একদম ওপরের দিকে থাকবে, ঠিক আছে। বাকি থাগ লাইফ তো দেখেইছেন, আমার রিভিউ আর হাউসফুলের রিভিউ এর পরে আসছে। চলো ভাই, আবার যেন দেখা পাই, বাই।